ভারতের লোকসভা নির্বাচনের আগে বেশ তড়িঘড়ি করে রাম মন্দির উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দলসহ অন্যান্য দলের তেমন কাউকেই আসলে আমন্ত্রণ জানানো হয়নি। এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী এবং বিজেপি। কিন্তু এটি আর ঘটল কোথায়? সবকিছুই আসলে মাঠে মারা গেল। কারণ হলো, এই রাম মন্দিরকে কেন্দ্র করে এখন সবচেয়ে নাজেহাল অবস্থায় রয়েছে বিজেপি এবং নরেন্দ্র মোদী। এবং এই রাম মন্দিরের সর্বশেষ যে কেলেঙ্কারিটি যোগ হয়েছে সেটি হলো রাম মন্দির কেন্দ্রিক জমি কেনা সংক্রান্ত কেলেঙ্কারি। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনৈতিক উত্থান হয়েছে এবং বিজেপির যে লোকসভা নির্বাচনে যেভাবে আসলে আশা করেছিল যে তারা বৈতরণীটি খুব ভালোভাবে পার করবে, কিন্তু সেটি কেন হিতে বিপরীত হলো এবং রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির যত কেলেঙ্কারি আছে সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে রাম মন্দির যেখানে স্থাপন করা হয়েছে সেই স্থাপনার যে মন্দিরের যে স্থাপনা সেটি ফাটল দেখা দিয়েছে এবং সেখান থেকে পানি পড়ছে, বৃষ্টি হলে বৃষ্টির পানি ঝরছে। এবং যেখানে রামের যে মূর্তিটি বসানো হয়েছে সেখানেও মূলত বৃষ্টির পানি ঝরছে। এছাড়াও রাম মন্দিরের যে স্টেশন রয়েছে, ট্রেনের যে স্টেশন, সেই স্টেশনে ফাটল দেখা দিয়েছে। এবং রাম মন্দিরের সঙ্গে সামনের যে রাস্তাটি রয়েছে সেই সড়ক, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে রামপথ, এবং সেই মহাসড়কেও বিভিন্ন জায়গায় গর্ত দেখা দিয়েছে বড় বড়। এবং এই কেলেঙ্কারিগুলো আসছে এই জন্য যে এই সকল কাজের দায়িত্বে ছিল স্বয়ং বিজেপি এবং বিজেপির সবচেয়ে মদতপুষ্ট যে যোগী আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের নেতা যোগী আদিত্যনাথ, সে এবং বিজেপি কিছু নেতা এবং স্বয়ং নরেন্দ্র মোদী নিজে এই কাজগুলো তদারকি করেছেন। সুতরাং এই কাজের যে আসলে যে ধরনের দুর্নীতি বা কাজের যে গাফিলতি হয়েছে সেগুলো বেশ কিছুদিন ধরে ঢালাওভাবে বেরিয়ে আসতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে আবার নতুন করে আরেকটি বিষয় সামনে এসেছে, সেটি হলো রাম মন্দিরের আশেপাশে 15 কিলোমিটার ধরে যে এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে আসলে জমি কেনা সংক্রান্ত নানান দুর্নীতি এবং যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন যে 2019 সালে রাম মন্দিরের স্থাপনা নিয়ে দিল্লির হাইকোর্ট একটি চূড়ান্ত রায় দেয়। সেই রায় ঘোষণা হওয়ার পর সেখানে বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছেন এবং প্রশাসনের লোক, রেলওয়ের কর্মকর্তা থেকে শুরু করে এমন কেউ নেই যেখানে এই রাম মন্দির এলাকায় তারা বিভিন্ন জমি ক্রয় করেননি। এবং বেশিরভাগ জমি বলা হচ্ছে যে ওখানেকার যারা কৃষক শ্রেণী ছিল বা নিম্নবিত্ত মানুষ ছিল তাদের কাছ থেকে কম দামে স্বল্প মূল্যে তারা জমিগুলো ক্রয় করেন। অনেক ক্ষেত্রে জোর জবরদস্তির কথাও আমরা শুনতে পেরেছি। এবং বিশেষ করে যে রামপথ, যে মহাসড়কটি সংযোগ ঘটিয়েছে রাম মন্দিরের, সেই রামপথের আশেপাশের যে ছোটোখাটো বাড়িগুলো ছিল যেখানে যারা ব্যবসা বাণিজ্য করতো, এমনকি ওই আশেপাশের ছোট ছোট যেসব মন্দির ছিল সেই মন্দিরের জায়গাগুলোও কিন্তু এই যে মহাপরিকল্পনা করেছিল রাম মন্দিরের, সেই মহাপরিকল্পনার আওতায় রাম মন্দিরের যে প্রকল্প ছিল সেই প্রকল্পের আওতায় আসলে এই বিষয়গুলো সবকিছুই কিন্তু তারা নিয়ে নেয়। এবং অনেক ক্ষেত্রে জোর জবরদস্তির কথা আমরা শুনতে পেরেছি নেতাকর্মীদের বিরুদ্ধে। এবং যারা এই রায় পাওয়ার পরপরই যারা মনে করেছিল, ওখানকার বিশেষ করে ডেভেলপাররা, তারা ওখানকার জমি কিনতে শুরু করে এবং স্বল্প মূল্যে ওখানের জমি আশেপাশে প্রায় 15 কিলোমিটার ধরে এই ধরনের স্থাপনা কেনা বা এই ধরনের জমি ক্রয় করা শুরু করে এবং সেগুলো স্বল্প মূল্যে কিনে পরে রাম মন্দিরে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয় সেই মহাপরিকল্পনার আওতায় সরকারের কাছে সেটি খুব চড়া মূল্যে বিক্রি করে। এবং সেখানে ছোট ছোট যেসব মন্দির ছিল, এবং আপনারা জানেন যে রাম মন্দির বা অযোধ্যা যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য একটি পবিত্র স্থান এবং
তাদের যে ধর্মের যে খুবই গুরুত্বপূর্ণ স্থান, এবং সেটিকে কেন্দ্র করে এখানে তারা ডেভেলপার যারা রয়েছে তারা চিন্তা করেছিল যে এখানে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে, অনেক ধরনের স্থাপনা, হোটেল মোটেল এই ধরনের স্থাপনা গড়ে উঠবে, এবং সেই জন্য তারা আগে থেকেই ওখানে জমি কিনে বেশি দামে তারা এসব স্থাপনা তৈরি করতে চেয়েছিল, বেশি দামে বিক্রি করতে চেয়েছিল। এবং সবচেয়ে বেশি বড় যে দুঃখের যে বিষয়টি সেটি হলো ওখানকার স্থানীয় ওখানে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করতেন তারা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। কারণ হলো তাদের কাছ থেকে অতি স্বল্প মূল্যে এই জমি, দোকানপাট সবকিছু কিনে নেওয়া হয়েছে, এবং সেগুলো পরে চড়া দামে তারা বিক্রি করেছে। এই মহাপরিকল্পনার আওতায় যতটুকু পড়েছে সেগুলো বিক্রি করেছে সরকারের কাছে, অথবা নিজেরা সেখানে স্থাপনা তৈরি করে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করেছে। বলা হচ্ছে প্রায় 1000 পরিবার সেখানকার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যার ফলে এই উত্তরপ্রদেশে ভারতের এই বিজেপির বা নরেন্দ্র মোদীর কিন্তু ভরাডুবি হয়েছে। এবং অযোধ্যায় বা এই উত্তরপ্রদেশে সেখানে সমাজবাদী পার্টি তারা কিন্তু বিজেপির যে প্রার্থী ছিল তাকে কিন্তু পরাজিত করেছে, এবং সমাজবাদী পার্টির যে প্রধান রয়েছেন অখিলেশ যাদব, তিনি কিন্তু এই জমি কেলেঙ্কারি যারা জড়িত ছিল, সরকারি কর্মকর্তা, এই রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের পক্ষের যে বিজেপির নেতৃবৃন্দ, এদেরকে তদন্তের আওতায় এনে তাদের শাস্তিমূলক বিচার দাবি করেছেন। এবং কেন এই ধরনের মন্দিরকে কেন্দ্র করে এই ধরনের কেলেঙ্কারি ঘটলো, জমি কেলেঙ্কারি, সেটির একটি সুষ্ঠু তদন্ত চেয়েছেন। অন্যদিকে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তিনি এক্সে বা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন যেখানে সাধারণ মানুষ আসলে আটা ময়দা দাম নিয়ে ব্যস্ত, সেখানে সরকারি মন্ত্রী এবং সরকারি নেতারা বা বিজেপির নেতারা আসলে মূলত এই রাম মন্দিরের জমির দাম নিয়ে ব্যস্ত। অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে সেটি হলো যে রাম মন্দির কে কেন্দ্র করে বিজেপির যে রাজনীতি, মোদির যে রাজনীতি, সেই রাজনীতি যেটা প্লাস পয়েন্ট হওয়ার কথা ছিল আসলে, বা বিজেপি বা মোদির জন্য যেটা আসলে বৈতরণী পার হওয়ার একটি মাধ্যম হিসেবে যেহেতু এই রাম মন্দিরকে বেছে নিয়েছিলেন, সেখান থেকে বাবরি মসজিদকে সরিয়ে দিয়ে এই রাম মন্দির স্থাপন করা, এবং নির্বাচনের ঠিক একদিন আগে রাম তিলক ধারণ করা এবং সেটিকে রাম নবমী হিসেবে বাস্তবায়ন করা, এবং প্রতি বছর পালন করার জন্য যে সরকারি উদ্যোগে পালন করা হবে বলে এমন উদ্যোগ গ্রহণ করা, এই সব কিছুই আসলে বিজেপির রাজনৈতিক একটি খেলা ছিল। এবং সেটি বিজেপি যে পক্ষে নেওয়ার জন্য এই বিষয়গুলো যেহেতু নানানভাবে অবতারণা করেছে, কিন্তু আদতে বিজেপির এটি হিতে বিপরীত হয়ে গেছে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে এখন রাম মন্দিরটি এখন বিজেপি এবং নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।